মডেল সেটা নিয়ে আলোচনা করব আমরা, ডকুমেন্ট অবজেক্ট মডেলটা। তো এর জন্য আমরা এই চিত্রটা একটু দেখার চেষ্টা করি। চিত্রটা কি দেখা যাচ্ছে সবার? জি স্যার। জি স্যার। এটার পাশাপাশি আমরা আমাদের কোডটাও আমরা একটু দেখব। আচ্ছা, টম যেটা বলতেছে, সে আমাদেরকে এই যে আমার পুরো ডকুমেন্টটা, আমার এইখান থেকে এইচটিএমএল শুরু, এইখান থেকে এইচটিএমএল শেষ, এই পুরোটাকেই সে বলতেছে এটা হলো আমার কি, রুট এলিমেন্ট। ঠিক আছে, রুট এলিমেন্ট। এরপরে এইখান থেকে এইটুকু এবং এইখান থেকে এইটুকু তার দুইটা চিলড্রেন। ঠিক আছে, এই যে রুটের এই যে হেড, ঠিক আছে, এই যে হেড, এই যে বডি। ঠিক আছে, এটা হলো কি আমার এই রুট এলিমেন্টের দুইটা চিলড্রেন। এখন এই হেডের মধ্যে যদি আমরা আসি, হেডের আবার অনেকগুলো চিলড্রেন আছে না, 1 2 3 4 5 6। হেডের মধ্যে কি আবার 6টা এলিমেন্ট আছে, 6টাকেই কিন্তু আমরা বলতেছি হেডের চিলড্রেন। আচ্ছা, এর মধ্যে এই যে টাইটেল, এই টাইটেল এটা কিন্তু একটা চিলড্রেন, কার, হেড ট্যাগের একটা চিলড্রেন। আর আমরা এই ট্যাগগুলোকে কি বলি, এলিমেন্ট বলি না? ট্যাগগুলোকে আমরা এলিমেন্ট বলি তো। আর এই টাইটেলের মাঝে যা থাকবে, যে টেক্সটটা থাকবে, এটাকেই আমরা একটা টেক্সট বলতেছি। এখানে আমরা যা কিছু লিখে এটাকে আমরা টেক্সট বলতেছি। আমরা জানেন যে আমি যখন স্প্যান নিয়ে কাজ করছিলাম তখন আমরা ইনার টেক্সট রিসিভ করছিলাম। পি ট্যাগ নিয়ে যখন কাজ করছিলাম তখন ইনার এইচটিএমএল রিসিভ করছিলাম। আবার ইনপুট ফিল্ড নিয়ে যখন কাজ করছি তখন ডট ভ্যালু রিসিভ করছি কিন্তু, তাই না? এখন কার মাঝখানে ডাটা ডাটা নিয়ে আছে, এই সাদা স্যার। সরি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে এই টাইটেলের মাঝখানে আমরা যে জিনিসটা লিখবো সেটাই কিন্তু আমার টেক্সট। তাহলে আমাকে একটা জিনিস বলেন তো, যদি আমি টাইটেলের মাঝখানের যে টেক্সটটা আছে এটা যদি আমাকে রিসিভ করতে হয়, তাহলে আমরা কি করব, সরাসরি এই টাইটেলের মধ্যে একটা আইডি দিয়ে সেটাকে রিসিভ করি। তাছাড়া আমরা আরেকটা পদ্ধতিতে রিসিভ করতে পারি, যে আমরা বলতে পারি যে হেডের 1 2 3 নাম্বার চিলড্রেনের ইনার টেক্সটটা কত, হেডের 3 নাম্বার চিলড্রেনের ইনার টেক্সটটা কত। এভাবেও কিন্তু আমি এই টাইটেলের মাঝে যে কন্টেন্ট আছে সেটা আমি রিসিভ করতে পারি। এরপরে আমরা বডিতে যদি আসি, তো বডিতে এখানে বডিতে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করব, আমরা যদি আমি যদি এখানে আমি জাভাস্ক্রিপ্টের ট্যাগটা আপাতত তুলে দিই। আজকে থেকে কিন্তু আপনাদের কাজ শুরু, আমার কিন্তু টুকটাক আলোচনা শেষ, এবং আজকে থেকেই আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করবো আর কি। ফার্স্ট টিপ, এখানে মনে করেন আমি একটা পি ট্যাগ নিলাম, এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, আর আমরা অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট জানি না, HREF ইকুয়াল টু, মানে যে পেজটার সাথে আমরা লিঙ্ক করতে চাই, সেট, তাই তো? আচ্ছা, এখন
এইটা আমার একটা HTML পেজ, যেখানে এই বডি যে এলিমেন্টটা আছে, এই বডির মধ্যে কয়টা এলিমেন্ট আছে? একটা, দুইটা, তিনটা। এদেরকে আমরা বলতেছি সিবলিংস। এদেরকে আমরা কি বলতেছি? সিবলিংস। আর এই যে এখানে ডিভের মধ্যে যে লেখাটুকু আছে, ফার্স্ট ডিভ, এটা মূলত এই ডিভের ভিতরকার যে ইনার টেক্সট বা আমরা ইনার HTML বলে থাকি, সেই বিষয়টা। আবার পি এর ক্ষেত্রে মাঝখানে যেটুকু আছে সেইটুকু হলো আমার ইনার টেক্সট বা ইনার HTML। আর এটা একটা ট্যাগ, যার মাঝখানে যেটা আছে সেটা হলো টেক্সট। আর এই HREF এটা কি বলেন তো? এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটা একটা অ্যাট্রিবিউট। আবার মনে করেন যদি বিষয়টা এরকম হয় যে আমরা এরকম লিখি না, স্টাইল ইকুয়াল টু, এরকম আমরা লিখি তো, এরকম আমরা লিখি না, লিখে থাকি তো। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমার কি হচ্ছে? এইটা কিন্তু আমার এই পি ট্যাগের একটা স্টাইল। এই স্টাইলটা হলো কালার এবং তার ভ্যালু হচ্ছে রেড। আর এইটা হলো অ্যাট্রিবিউট, আর এইটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে সেই দিক দিয়ে যদি চিন্তা করেন যে এইটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, আর এর ভিতরে যা আছে সেগুলো তার প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু। আমরা যদি আরেকটা ট্যাগ এরকম নিয়ে আসি, এইটা একটা এটা একটা ইমেজ এলিমেন্ট বা আমরা যেটাকে ট্যাগ বলি, এবং এই ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, যার কারণে এর কোনো ক্লোজিং নাই। এইটা হলো কি ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউট। পি ট্যাগের মধ্যে এইটা হলো আমার পি ট্যাগের একটা অ্যাট্রিবিউট, তার ভিতরে প্রপার্টি আছে কালার এবং তার প্রপার্টি ভ্যালু হলো রেড। অ্যাঙ্কর ট্যাগের এইটা হলো একটা অ্যাট্রিবিউট, এইটা তার অ্যাট্রিবিউটের ভ্যালু। এখন আমার এই অ্যাট্রিবিউট, এলিমেন্ট এবং ভ্যালু নিয়ে এত কথা বলার উদ্দেশ্য কি? এত কথা বলার উদ্দেশ্য হলো, যদি আপনি এই জায়গাটাই একটু খেয়াল করেন, এই জায়গাটায় যদি একটু খেয়াল করেন তাহলে একটু সুন্দর করে দেখতে পাবেন যে আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে আসলে কি কি করতে পারি। জাভা স্ক্রিপ্ট ক্যান চেঞ্জ অল দ্য HTML এলিমেন্ট ইন দ্য পেজ। সে HTML এলিমেন্টকে চেঞ্জ করতে পারে, HTML এলিমেন্টের অ্যাট্রিবিউটকে চেঞ্জ করতে পারে, স্টাইলকে সে চেঞ্জ করে দিতে পারে, এলিমেন্টের অ্যাট্রিবিউট যেগুলো আছে সেগুলো সে চেঞ্জ করে দিতে পারে। আবার নতুন এলিমেন্ট এবং তার অ্যাট্রিবিউট সে যোগ করে দিতে পারে। সে আবার কি করতে পারে? কোনো পেজের ইভেন্টের উপর সে কাজ করতে পারে। আবার কোনো নতুন ইভেন্ট সে তৈরি করতে পারে। আজকের ক্লাসে যদি আপনি এই যে জাভা স্ক্রিপ্ট দিয়ে কি কি করা যায় একটা কোডের উপরে, এবং এই কোডের কোনটাকে অ্যাট্রিবিউট বলতেছে, কোনটাকে প্রপার্টি বলতেছে, কোনটা এলিমেন্ট, কোনটা প্যারেন্ট, কোনটা চাইল্ড, এইটা যদি আপনার কাছে পরিষ্কার হয় তাহলে সামনের ক্লাসগুলো আপনার জন্য খুবই ইজি হবে। এই বিষয়গুলো কি আপনাদের কাছে পরিষ্কার? একটু কথা বলেন। জি স্যার। এইটা যদি পরিষ্কার হয় তাহলে আমাদের ক্লাস করাও খুবই সহজ হয়ে যাবে। আমরা একটু নিচে চলে আসি। ও আচ্ছা, ডম এর পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। স্যার ডাব্লিউসি স্কুলে স্যার এগুলোর পরিচিতি কোন জায়গায় আছে স্যার একটু দেখায় দেন, আমরা পরে আরেকবার দেখে নিব স্যার ভুলে গেলে। একবার আপনি সরাসরি যেমন ডাব্লিউ3 স্টাইলে সরাসরি ডাব্লিউ3 স্কুলে চলে আসবেন। এসে দেখেন এখানে এদের যে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল, পাইথন,
বিভিন্ন টিউটোরিয়াল আছে, তার মধ্যে আপনি এখানে জাভাস্ক্রিপ্টে আসবেন, তারপরে একদম নিচের দিকে চলে আসবেন, এখানে ডম পাবেন, এই যে ডম। জি স্যার, দেখছি এটা, কিন্তু আমি বলছি স্যার ওই যে প্রপার্টিজ কোনটা, স্যার অ্যাট্রিবিউট, এগুলো যেগুলো বলা হচ্ছে, এগুলো কি কোথাও এরকম পরিস্থিতি আচ্ছা, আছে স্যার? এইগুলো ওটার ভিতরে বলা এইগুলো আছে? জানার জন্য আপনাকে আবার একটু এইচটিএমএল সিএসএস স্টাডি করতে হবে, এখানে স্যার আছে ওগুলো আমি জানি, কিন্তু স্যার মনে থাকে না, যে কোথাও লেখা থাকলে স্যার আমরা তাহলে হয়তো একাটা ভুলে এইখানে গেলে আমি দেখে নিতে পারতাম, এই এতটুকু যে স্যার। এইচটিএমএল সিএসএস এখানে সবকিছু আছে, আপনার মনে থাকে না কেন জানেন? আপনি কয়টা প্রজেক্টে কাজ করছেন? স্যার আমি প্রজেক্টে কাজ করিনি স্যার, আমি এমনি শিকার পর্যায়ে আছি স্যার। এই জন্য আপনার মনে থাকে না, আপনি 2-4টা প্রজেক্ট করেন, এমনিতেই মনে থাকবে। আর আপনি যতই শেখেন, 2 মাস, যদি খুব মেধাবী হন 6 মাস। হ্যাঁ এখন আমরা এই যে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো এইচটিএমএল এর ভিতরকার যে টেক্সট থাকে বা ইনার এইচটিএমএল যেটা পরিবর্তন করতে পারি, এই কাজটা তো আমরা আগেই করছি না? এটা কি আর নতুন করে করার দরকার আছে? না স্যার। স্যার আরেকবার দেখাই দেন স্যার। আচ্ছা, ওরা বলছিল যে স্যার, তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করতে পারি? ইনার এইচটিএমএল দিয়ে স্যার তাহলে কি কি পরিবর্তন করা যায় স্যার, কোন কোন ট্যাগগুলো? ইনার এইচটিএমএল দিয়ে হচ্ছে যে এই যে আমি একটা পি ট্যাগ লিখলাম না, এই পি ট্যাগের হ্যাঁ ভিতরে তো আমি আবার কি করতে পারি দেখেন, পি ট্যাগের ভিতরে আবার আমি এইচ অন ট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমি একটা ট্যাগের ভিতরে আবার কি লিখতেছি, ট্যাগ লিখতেছি, তারপর এইচটিএমএল এর ভিতরেও আবার একটা এইচটিএমএল ট্যাগের ভিতরে আবার এইচটিএমএল ট্যাগ, বা একটা এইচটিএমএল এলিমেন্টের ভিতরে আবার এইচটিএমএল এলিমেন্ট, এই জন্য আমরা ওইটাকে বলতেছি ইনার এইচটিএমএল। সিমিলারলি যখন আমার ওই যে স্প্যান নিয়ে কাজ করছিলাম, এই স্প্যানটা একটা ইনলাইন এলিমেন্ট, যেখানে নর্মালি হচ্ছে ছোটখাটো কোনো টেক্সট প্রদর্শনের জন্য স্প্যানটা ইউজ করা হয়। এই জন্য স্প্যানের ভিতরের ভ্যালুটা রিড করার জন্য আমরা ইনার টেক্সট ইউজ করে থাকি, আর আমরা ইনপুট ফিল্ডের ভ্যালু রিসিভ করার জন্য আমরা ভ্যালু ব্যবহার করে থাকি, ঠিক আছে? তা আমরা এই পি জি ট্যাগের স্যার, ভিতরে বুঝতে পারছি। ধরেন আপাতত কিচ্ছু নাই। তো এই পি ট্যাগটাকে রিসিভ করার জন্য আমরা একটা আইডি দিয়ে নিলাম, প্যারা নামক একটা আইডি দিলাম। আমি যদি এই ফাইলটা এখন আউটপুট দেখি, কোনো আউটপুট আসছে কি এখানে? কোনো আউটপুটই কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমি এখানে যাই জাভাস্ক্রিপ্টের কোড লিখি, তাহলে আমরা কি বলছিলাম, যে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো এইচটিএমএল এলিমেন্টের যে ইনার টেক্সট থাকে বা ইনার এইচটিএমএল থাকে সেটা চেঞ্জ করতে পারি বা সেখানে যুক্ত করতে পারি। তো আমরা এই পি ট্যাগের ইনার এইচটিএমএল পরিবর্তন করব, তাহলে আমাকে কি করতে হবে? ডকুমেন্ট ডকুমেন্টটা কেন বলেন তো? আমরা ডকুমেন্ট কেন ব্যবহার করতেছি? বলেননি স্যার একদিনও। ডকুমেন্ট মানে আউটপুট হচ্ছে দেখার জন্য। এই এইচটিএমএল পেজটাকে বোঝাচ্ছি ডকুমেন্ট দিয়ে। ওই যে আমরা যখন এই যে পিকচারটা দেখছিলাম, কই গেল সেটা? এই যে পিকচারটা, সবার উপরে কে? ডকুমেন্ট স্যার। ডকুমেন্ট, তারপরে ডকুমেন্ট। রুট এলিমেন্ট, তাই না? তার মানে পুরো পেজটাকে সে আইডেন্টিফাই করতেছে কি দ্বারা? ডকুমেন্ট দ্বারা। তারপরে ডকুমেন্ট। এইচটিএমএলটাকে বলতেছে রুট এলিমেন্ট। পরে বাকি যা আছে সবগুলোকে কি বলতেছে সে? এলিমেন্ট বলতেছে, তাই না? এলিমেন্ট। স্যার বাকি যা আছে সবগুলোকে সে কি বলতেছে? এলিমেন্ট। এই বডি একটা এলিমেন্ট, হেড একটা এলিমেন্ট, পি একটা এলিমেন্ট, সব এলিমেন্ট। তাহলে ডকুমেন্ট ডট, এইখান থেকে আমরা একটা এলিমেন্ট নিব। কোন এলিমেন্টটা নিব? একটা নির্দিষ্ট আইডি অনুসারে নেব, এই জন্য আমরা এরকম গেট
এলিমেন্ট বাই আইডি ডট ডট তো না, আইডিটা কোন আইডি? প্যারা না, তাই না? ডট এই Yes, আইডির sir. কি আমরা পরিবর্তন করব? ইনার Inner HTML HTML. ইকুয়াল টু আমরা কি দিয়ে দিব? হ্যালো ডম। ঠিক আছে, এবার সেভ দেই, সেভ দিয়ে এবার আমরা আসি, একটু রিলোড দেই, আসছে হ্যালো ডম। কিন্তু আমি এই পেজের মধ্যে কি আমি কখনো ইয়ে করছি? এখানে কি আমরা কোনো তথ্য দিছি এখানে? না স্যার। এই যে আজকে থেকে আপনাদের কাজ শুরু, এখন আমি তো এখানে কি করলাম, একটা পেজ লোড করলাম, সাথে সাথে এখানে প্যারাগ্রাফ ট্যাগের এলিমেন্ট চেঞ্জ হয়ে গেল। আপনারা এখন আমাকে করে দেখান যে আপনারা একটা বাটনে ক্লিক করবেন আর এখানে হ্যালো ডম মানে পি ট্যাগের মধ্যকার কন্টেন্টটা পরিবর্তিত হয়ে হ্যালো ডম লেখা আসবে। শুরু করে দেন, সময় 10 মিনিট। এবার আমরা আস্তে আস্তে এটা একটু নিচে আসতে থাকি। এটা ছিল প্রথম পেজ না? তারপরে একটু নেক্সটে যাই। ডম মেথডস এর মধ্যে আমরা এটা দেখলাম, আমরা একটু নেক্সটে আসি। আচ্ছা, এখানে যদি আসি, দেখেন এখানে আমরা এতদিন শুধুমাত্র এইটা নিয়ে কথা বলছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই গেট এলিমেন্ট বাই আইডি ছাড়াও এলিমেন্টকে আরো দুটো পদ্ধতিতে রিসিভ করা যায়। একটা হচ্ছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, ডকুমেন্ট বাই গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। এখন কথা হলো যে আমি সবসময় আইডি নিয়েই কেন কথা বললাম, তাই না? আচ্ছা, এর অন্যতম কারণ হলো যে আপনি যদি এলিমেন্ট বাই ক্লাস নেম দেন, তাহলে একটা পেজে যত ক্লাস আছে জানেন, আইডি কিন্তু একটা পেজে ইউনিক রাখা হয়, আর ক্লাস ইউনিক না। একই ক্লাস একাধিক এলিমেন্টের মধ্যে ইউজ করা যেতে পারে। আমি যদি গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দেই, তাহলে ওই সবগুলো এলিমেন্টই সিলেক্ট হবে। আর যদি ট্যাগ নেম দেই তাহলে তো কোনো কথাই নেই, ট্যাগ নেম দিলে ওই যতগুলো ট্যাগ আছে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। তখন আবার আমার সেটাকে আলাদা আলাদা ধরে তারকে আবার নতুন করে রিসিভ করে তা পরিবর্তন করতে হবে। আর যদি আমি আইডি দিয়ে রিসিভ করি, তাহলে একবারে সে ইউনিক ভাবে রিসিভ হইল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখলাম যে এলিমেন্ট ডট ইনার এইচটিএমএল, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। এলিমেন্ট ডট স্টাইল ডট প্রপার্টি আর এলিমেন্ট ডট অ্যাট্রিবিউট, এটা একটু আমরা এবার দেখব। প্রথমে আমরা এলিমেন্ট ডট স্টাইল ডট প্রপার্টিটা একটু কথা বলি। আমরা বলছিলাম স্টাইল একটা জিনিস আর প্রপার্টি আর একটা জিনিস। আমি এখানে একটা ট্যাগ নিলাম হচ্ছে এইচ অন হ্যালো হেডিং, এবং এখানে আমি আইডি ইকুয়াল টু দিলাম, হেডিংই দিলাম আইডি। এরপরে আমরা এটাকে রিসিভ করি। রিসিভটা একটা ভেরিয়েবলের মধ্যে করি। এখন আমাদের এক্স ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু রেড। আচ্ছা, এই স্টাইল ডট কালার রেড এটা ইউজ স্যার করতে আমরা আগে একটু সেভ দেই এবং এটা একটা আউটপুটটা দেখে আসি। এখানে হ্যালো হেডিং শব্দটা আসছে, এখানে কিন্তু কোনো কালার টালার কিছু নেই।
যখন আমরা সেভ দিলাম, কালার লাল হয়ে গেছে। কেন লাল হয়ে গেছে? এই যে আমরা স্টাইল ডট কালার রেড করে দিছি। আমরা দেখছিলাম না যে স্টাইল কিভাবে দেয়? স্টাইল ইকুয়াল টু, ঠিক আছে, এই যে প্রথম লাইনের স্টাইল গ্রিন করে দিলাম। এই যে একটা ট্যাগের মধ্যে এই যে স্টাইল যুক্ত করা, এইটাকে বলতেছে হলো প্রপার্টি, আর এইটা হচ্ছে প্রপার্টি ভ্যালু, আর এটা যে স্টাইল। এই যে আমরা এক্স যে এলিমেন্টটা রিসিভ করলাম তার সাথে স্টাইল, এবং স্টাইলের প্রপার্টিটা হলো কি কালার, এবং তার ভ্যালুটা কি রেড। আমরা এভাবে করে কোনো একটা নির্দিষ্ট ট্যাগের যে প্রপার্টি আছে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এবার আসুন তো আমরা এখানে বডিতে, অথবা আমরা একটু ট্যাগ দিয়ে রিসিভ করি তো বডিটা। লেট, যেহেতু আহ, যেহেতু আমার একটা ডকুমেন্টে একটা মাত্রই বডি থাকে, এই জন্য আমরা এটাকে ট্যাগ নেম দিয়ে রিসিভ করি, এলিমেন্ট বাই ট্যাগ নেম। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, বডি দিলাম, ঠিক আছে। আর bdy ডট sty স্টাইল ডট bg color equal to, সেভ দেই, দেখি আমরা রান হয় কিনা। বিজি কালার কাজ করেনি, হয়তো ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে আমাকে। সেভ দেই, আসছে কি কালার? না স্যার। হ্যাঁ স্যার। না, আসে নাই, বরঞ্চ কোথাও একটু ঝামেলা হয়েছে। আমরা একটু দেখে আসি, ইন্সপেক্ট করে দেখে আসি এররটা কোথায় দিচ্ছে। ইনভ্যালিড লেফট হ্যান্ড সাইড ইন অ্যাসাইনমেন্ট। ইনভ্যালিড লেফট হ্যান্ড সাইড এই জায়গায় অ্যাসাইনমেন্টে ঝামেলা করতেছে, তারা বলতেছে এখানে ভুল আছে। বডি স্যার, বডি যে করা এটা স্যার আইডি না। হ্যাঁ, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম বডি দেওয়া আছে, বডিটা করতে করতে দিচ্ছেন স্যার। দেখি তো এবার কাজ করে কিনা। আমি একটু ভুল দেখাচ্ছি। bdy ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু ব্ল্যাক, এইখানে ভুল দেখাচ্ছে। আচ্ছা, এখানে শুধু কালারটা দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড কালার বাদ দিলাম, শুধু কালার দিই। এখানে হচ্ছে যে আমরা রেড দিই, সেভ দিই, আর এখানে আমরা তা শুধু কালারের কাজ হলো কি, আমার এই পেজের মধ্যে যত ট্যাগই থাকবে, আমার এখানে H1 আছে, আমি এগুলোকে H3 করে দিলাম, সেভ দেই। আমি কিন্তু এইগুলোর কালার কি হবে তা বলি নাই, এখানে কোনো কোথাও আমি এই দুজনকে রিসিভও করি নাই, কিন্তু আমি বলছি যে বডির কালারটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে রান করি, যে বডিতে যে টেক্সট থাকবে তাদের কালার গ্রিন হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কেন কাজ করছে না আমি তো বুঝতে পারছি না। স্যার বডি কালার লাল দিয়েছেন। হ্যাঁ, স্টাইল ডট কালার, এটা হওয়ার কথা।
এখানে বলছে এই জায়গাতেই সেই ইরর দেখাচ্ছে। আচ্ছা, এখানে অ্যাসাইনমেন্টে কোনো ঝামেলা আছে কিনা আমরা একটু দেখে নিই যে বডিটা আসলে অ্যাসাইনমেন্ট করা যায় কিনা। এইটা তুলে দিয়ে এটাকে সরাসরি আমরা এর পাশে যুক্ত করি। স্যার ভ্যালু লেখা যায় নাকি স্যার স্যার স্টাইলের গেট আগে? এলিমেন্টস আছে, এটা কি এলিমেন্টসই হবে না গেট এলিমেন্ট হবে? এলিমেন্টস চলে আসছে না? হ্যাঁ আচ্ছা, এই প্রবলেমটা আমরা পরে দেখবো যে এটা কি হয়েছে আসলে। স্যার বডিতে আমরা কি কোনো আইডি ব্যবহার করছি স্যার? আইডি দিলে তো করাই যাবে, আইডি দিলে তো আসলে করাই যাবে, কিন্তু আমরা দেখতে চাচ্ছিলাম যে ট্যাগ নেম দিয়ে যেটা রিসিভ করা যায় না। স্যার, এটা বডি বাদ দিয়ে অন্য একটা ট্যাগ নেম ধরেন H1 বা P, অন্য ট্যাগ H3। নিলে তো হবে। আমরা এখানে যদি এলিমেন্ট বাই এখন যদি যে আইডি আইডি না, দিয়ে ট্যাগ নেমটা H3, সেভ দে, H3 কে ধরেন। এবার চলে আসছে না রেড? জি স্যার। বডির যে বডি ট্যাগের মধ্যে আমি আইডি নিলাম, পরে আইডি দিয়ে স্টাইল কালার রেড করে দিলাম, হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছিলাম আসলে ট্যাগ নেম দিয়ে রিসিভ করার জন্য, যে ট্যাগ নেম দিয়ে রিসিভ করা যায় কিনা। ধরো যে আমাদের বডির ভিতরে যে ট্যাগ গুলো আছে H3, H1, ওইগুলোর একটা ধরেন ট্যাগ, ওই ট্যাগ গুলারে ফুল বডিকে না ধরে। সব পড়া শেষ তো? মার্ক করছো? আমরা একবার ক্লাস নেম দিয়ে দেখি যে ক্লাস নেম দিয়ে কিভাবে রিসিভ করা যায়। আমি এখানে এটা তুলে দিচ্ছি, এটাতে একটা ক্লাস নেম দেই। হ্যাঁ, ক্লাস ইকুয়াল টু H3 দিলাম এবং এটাকে রিসিভ করি। গেট এলিমেন্ট বাই আইডি না, তখন গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, তাই লেখা আছে না? ক্লাস নেম ব্র্যাকেটের ভিতরে নামটা নামটা দিতে হবে আমাকে। ক্লাসের আগে একটা ডট থাকে, এই জন্য এটাকে ডট দিতে হবে সম্ভবত। H3 ওয়াই স্যার এটা ডট মানে এলিমেন্টস হবে, ওই যে যে ক্লাস এবং ট্যাগ নেমের ক্ষেত্রে এলিমেন্টসই হয় মনে হয়। সেভ দিয়ে একটু রান করি তো আমাদের আউটপুটে কোনো পরিবর্তন আসে কিনা। আচ্ছা, এবার দেখি আমাদের ট্যাগ নেমে আবার ভুল ধরছে কিনা। এই যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এইখানে
গেট স্যার এলিমেন্টের মধ্যে এস দেন, যে এলিমেন্টে এস দেন, এস হবে। কালার কি পরিবর্তন হয়েছে? না হয় না, ওই আইডি ডটটা দিয়ে দেন, ক্লাসের ডটটা। হুম, স্ত্রীর আগে একটা ডট। আচ্ছা আমরা এখানে এক্সাম্পল আছে মনে হয়, আমরা একটু দেখে আসি। স্যার ওই যে ওয়াই ডট দিয়েছেন, ওয়াই এর পরের একটা স্টাইল লিখবেন না? আমরা এটা একটু এক্সাম্পল দেখে আসি। আচ্ছা এখানে আমরা ক্লাস নেম যখন দিছি তখন হচ্ছে আইডির ক্ষেত্রে আমরা কিন্তু এস দেইনি, আইডির ক্ষেত্রে আমরা এস দেই নেই, কিন্তু আমরা ক্লাসের ক্ষেত্রে এস দিছি। কেন ক্লাসের ক্ষেত্রে এস দিছি? কারণ হলো যে আমাদের একটা ডকুমেন্টে একই ক্লাস একাধিক এলিমেন্টের মধ্যে আসতে পারে। আর যখন আমার ওয়াই এর মধ্যে এই ক্লাসগুলো রিসিভ হবে, এই ক্লাসগুলো যখন আমার ওয়াই এর মধ্যে যখন এই ক্লাসগুলো রিসিভ হবে, তখন এখানে তো একাধিক ক্লাস রিসিভ হইতে পারে। এই জন্য ওইটাকে আমার অ্যারে আকারে ইউজ করতে হবে, যে আমি প্রথম যে ক্লাসগুলো রিসিভ হয়েছে তার মধ্যে প্রথম ক্লাসটা আমি চাই। স্যার ওই যে কালার আগে স্টাইল লেখেন। ঠিক আছে, তাহলে একাধিক ক্লাস রিসিভ হইলেও আমার প্রথম ক্লাসটার যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টের যে প্রপার্টি আছে, যে যেটা সেটা আমি কি করব, চেঞ্জ করে দেব। এটা আপনারা একটু আপনাদের কম্পিউটারে প্র্যাকটিস করেন তো।
স্যার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারছি, বডি কোডটা টেক্সট বক্সে দিয়ে দেন। দিলাম স্যার। আমি এখনো পাইনি, আমি এখনো পাইনি। স্যার চ্যাট বক্সে দিছি, চ্যাটে, মেসেজ চ্যাট। হ্যাঁ, চ্যাটেই তো আসলো। হোয়াটসঅ্যাপে দিছেন না, এই যে এখানে জুমে দিছেন? জুমের চ্যাটে দেন। আচ্ছা, আপনি কোডটা দেন, সাথে আমি আরেকটা জিনিস একটু দেখাই। দেখেন, আমরা বলছিলাম না জাভাস্ক্রিপ্ট দিয়ে, আচ্ছা এই যে আমাদের ভুলটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এই লেখাটা আমাদের ভুল হচ্ছিল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক মতো লিখলে আমাদের আর এই সমস্যাটা হইতো না। যাই হোক, আচ্ছা, আমি এখানে ছোট এই আপনাদের এই প্র্যাকটিসের ফাঁকে আমি এখানে একটা কোড লিখে ফেলছি। সেটা হলো যে আমি এখানে একটা ডিভ নিছি এবং এই ডিভের মধ্যে একটা পিকচার নিছি এবং পিকচার একটা আইডি, যে আইএমজি আইডি। এখানে একটা বাটন নিছি, এই বাটনের একটা অন ক্লিক একটা ফাংশন আছে। ফাংশনটা কিচ্ছু না, এই যে পিকচারটাকে রিসিভ করতেছে। এবং আমরা কিন্তু দেখলাম যে এইচটিএমএল দিয়ে একটা ট্যাগের ইনার এইচটিএমএল চেঞ্জ করতে পারি, সরি জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা এলিমেন্টের ইনার এইচটিএমএল চেঞ্জ করতে পারি, তার স্টাইল চেঞ্জ করতে পারি। আমরা একবার দেখবো যে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা এলিমেন্টের যে আমার অ্যাট্রিবিউট চেঞ্জ করা যায়, সেই অ্যাট্রিবিউট চেঞ্জের বিষয়টা এখানে অ্যাট্রিবিউট হিসেবে দেওয়া আছে। এইটা এসআরসি, এটা হলো এই আইএমজি এলিমেন্টের একটা অ্যাট্রিবিউট। এখানে অ্যাট্রিবিউট আছে ইমেজ 1, আমি এখানে সেটাকে image2.png করলাম, ঠিক আছে? আমি যখন এটা সেভ দেই, যখন এটা রান করি, এটা ইনিশিয়ালি এই পিকচারটা থাকে, এটাকে চেঞ্জ পিকচার বাটনে ক্লিক করলে এই পিকচারটা চলে আসে। আবার একটু রিলোড দেই, চেঞ্জ পিকচারে ক্লিক করলে আমার এই পিকচারটা চলে আসলো। আপনাদের কাজ হবে, কোডটা নিশ্চয় দেখা যাচ্ছে, আপনাদের কাজ হবে যে এখানে কিন্তু দেখেন আমি যখন আহ একবার যখন ক্লিক করি পিকচারটা চেঞ্জ হয়, পরের বার ক্লিক করলে কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, পরের বার ক্লিক করলে আর চেঞ্জ হচ্ছে না। আমি আবার রিফ্রেশ করি, তখন চেঞ্জ হচ্ছে। আপনাদের কাজ হবে যে না, এই বাটনে একবার ক্লিক করলে যেটা হবে, আর একবার ক্লিক করলে অন্যটা হবে। মানে এখানে তো দুটো পিকচার, ইমেজ 1 আর ইমেজ 2 নামে দুটো পিকচার আমি এখানে নিয়ে রাখছি। তো একবার ক্লিক করলে ইমেজ 1, আর একবার ক্লিক করলে ইমেজ 2। আপনারা এই কোডটা এখন লিখেন নিজেদের মতো করে, যে কিভাবে এটা পরিবর্তন করবেন। একটু জিজ্ঞাসা ছিল স্যার। আমার কথা বোঝা যায়নি? স্যার বোঝা যাচ্ছে, অন্য একটা বিষয় একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি। কি বলেন তো? এই যে ওয়াই থার্ড ব্র্যাকেট দিয়ে 0 ধরলাম, এটা কি কারণে? বুঝি নেই।
মানে এই যে ক্লাস নেম লেখার পরে ওয়াই লিখে থার্ড ব্র্যাকেট 0 ধরলাম, এটা ধরলাম কোন কারণে? এটা কেন দিছি আচ্ছা বলি। এখানে দেখেন এইখানে আছে গেট এলিমেন্ট, আর এখানে আছে এলিমেন্ট এস, সিঙ্গুলার প্লুরাল, বুঝতেই তো পারছেন তাই না? জি এলিমেন্টস মানে হচ্ছে এখানে এই যে H3 নামে যদি আমার এই ডকুমেন্টে একাধিক ক্লাস থাকে, সবগুলো ক্লাসই তো সে রিসিভ করবে, তাহলে আমি কোন ক্লাসের স্টাইলটা চেঞ্জ করব? এই জন্য আমাকে ওই যে এই এই ক্লাসগুলো মূলত তখন একটা অ্যারের মধ্যে গিয়ে এইভাবে জমা হয়ে যাবে, 0 থেকে শুরু হবে। এই যে এরকম H3, এটা একটা, দুইটা, তিনটা, এরকম করে জমা হয়ে যাবে, ঠিক আছে? তখন আমি আসলে কোন ক্লাস নামের প্রপার্টি গুলো চেঞ্জ করতে চাচ্ছি, এই জন্য আমাকে এইটা এই যে অ্যারের ইন্ডেক্সিং বলে দিতে হবে। আমার এখানে যদি 3টা H3 ক্লাস থাকতো, আর আমি যদি 3 নম্বর ক্লাসের প্রপার্টি চেঞ্জ করতাম, তখন আমার এখানে H2 দিতে হতো। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আপনার এখন আমি এখন যে কাজটা বললাম এটা একটু করেন। আমরা এবার একটু HTML ফর্ম ভ্যালিডেশনটা দেখবো, এই জন্য আমি প্রথমে ছোট একটা ফর্ম নিয়ে নিই। আচ্ছা, যারা HTML ফর্ম নিয়ে ইতিমধ্যে কাজ করে নাই তাদের উদ্দেশ্যে বলি, এটা জাস্ট ফর্মের একটা নাম। আর অন সাবমিট একটা ইভেন্ট, যেটা ফাংশনটা যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন সে এই ফাংশনটাকে কল করবে, এবং এই ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করবে সেইটা যদি ট্রু হয় তাহলে সাবমিটটা কাজ করবে, আর যদি ফলস হয় তাহলে সাবমিটটা কাজ করবে না। আর অ্যাকশনের মধ্যে কি থাকে বলেন তো? অ্যাকশনের মধ্যে কি থাকে? অ্যাকশনের মধ্যে থাকে এই ফর্মটাকে যে ফাইল দ্বারা প্রসেস করা হবে। তো আমার এখানে কোনো ফাইল প্রসেসের জন্য আলাদা ফাইল রাখি নেই, তো আমি এখানে নর্মালি একটা HTML ফাইলের নামই দিয়ে রাখলাম, যে এই ফর্মটা মূলত এই math.html ফাইল দ্বারা প্রসেস করা হবে। আচ্ছা, তাহলে স্ক্রিপ্টে এসে আমাকে একটা ফাংশন লিখতে হবে। ফাংশন, তার নাম কি দেবো আমরা? এই যে এইখানে যে নাম লিখছি, আচ্ছা, এখানে এসে আমাকে কি কাজ করতে হবে? যেহেতু আমি ফর্মটা ভ্যালিডেট করবো বলতে ফর্মে যে ইউজার যে ইনপুটটা দিছে ওই ইনপুটটা ধরেন আমি যদি
চেক করতে যাই যে যে ইনপুটটা দিয়েছে সেই ইনপুট যদি নাল হয় তাহলে আমার ফর্মটা সাবমিট হবে না। তাহলে আমার কি করতে হবে, প্রথমে এই যে ইনপুটটা রিসিভ করতে হবে না আমাকে। তো যেহেতু আমি ফর্ম নিয়ে কাজ করতেছি, তো ফর্মের ক্ষেত্রে ইনপুট রিসিভের একটা ভালো পদ্ধতি আছে। তো আমি এটা এক্স ইকুয়াল টু ডকুমেন্ট ডট ফর্মস, এখানে দিতে হবে আমাকে ফর্মের নাম। ফর্মের নাম কি আমি দিছি মাই ফর্ম। এখন এই ফর্মের মধ্যে আমি আবার কোন নামটা নিব, এই যে এফ নেমটা, এই এফ নেমের থেকে আমি কি নেব, এফ নেম ডট ভ্যালু। যদিও আমরা এই কাজটা ওই যে সরাসরি ইনপুট ফিল্ডে আইডি দিয়ে করতে পারতাম। এখন আমি দেবো ইফ এক্স ইকুয়াল ইকুয়াল যদি কি হয়, নাল হয়, মানে কোনো ভ্যালু যদি না হয়, তাহলে সে আমাকে একটা মেসেজ দিবে এবং আমাকে রিটার্ন করবে হচ্ছে কি, রিটার্ন ফলস। ঠিক আছে, এবার যদি আমরা এই ফর্মটা একটু রান করি, এখানে আমি কিছু দিলাম না, যদি সাবমিট করি একটা মেসেজ, নেম মাস্ট নট বি নাল, ওকে দিলাম, আমার কিন্তু কোথাও নেয়নি। আমি এখন এখানে কিছু দিলাম, সাবমিটে ক্লিক করলে ওই যে আমাকে ম্যাথ ডট এইচটিএমএল ফাইলে নিয়ে আসছে। কেন ম্যাথ ডট এইচটিএমএল ফাইলে নিয়ে আসছে, যারা ফর্ম নিয়ে কাজ করছেন তারা আগে থেকে জানেন যে এখানে আমরা অ্যাকশনের মধ্যে মূলত এই ফর্মের ডাটাটা যেখানে প্রসেস করা হবে, যেখান থেকে প্রসেস করে সেখানে ডাটাবেজে জমা রাখা হয় বা ডাটাবেজের সাথে লিঙ্ক আপ করা হয়, সেই ফাইলের নামটা মূলত এখানে দিতে হয়। কিন্তু আমার এখানে যেহেতু কোনো ডাটাবেজ ফাইল, কোনো এই ফর্ম হ্যান্ডলিং এর জন্য কোনো প্রসেস ফাইল আমি তৈরি করিনি, এজন্য জাস্ট আমি একটা সিম্পল এইচটিএমএল ফাইলের নাম দিয়ে রাখছি। এবং অন সাবমিট একটা ইভেন্ট, আমরা সামনে আরো কিছু ইভেন্ট নিয়ে কথা বলবো। অন সাবমিটে রিটার্ন, এরপর একটা ফাংশন দেওয়া হয়েছে। এই অন সাবমিট ইভেন্ট মূলত সে এখানে রিসিভ করবে ট্রু অথবা ফলস। যদি সে এখানে ট্রু রিসিভ করে তাহলে ফর্মটা এই অ্যাকশনের যে ফাইল আছে সেখানে চলে যাবে, আর যদি এখানে ফলস রিসিভ করে তাহলে সে এই ফর্মটা মুভ করবে না বা এই ফর্মটা সাবমিট হবে না। এই জন্য আমরা প্রথমে মাই ফর্ম থেকে এফ নেম ডট ভ্যালু রিসিভ করছি। অবশ্য আমরা এই কাজটা কিন্তু ওই যে এলিমেন্ট বাই আইডি দিয়েও করতে পারতাম। তারপরে আমরা দেখলাম যে ওটা কি নাল কিনা। যদি নাল হয় তাহলে আমি একটা মেসেজ দিলাম এবং ওটাকে রিটার্ন ফালস করলাম, মানে এই ফর্মটা সাবমিট করা থেকে আমি আটকাই দিলাম। এই যে এক্স ইকুয়াল ইকুয়াল নাল, মানে এই ফিল্ডে নাল রাখা যাবে না, এই কাজটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ছাড়া শুধু এইচটিএমএল দিয়েও করতে পারি। কারো কি আইডিয়া আছে সেটা কি? মনে আছে কারো যে সেই কাজটা কি, যে আমি এই নাল ভ্যালুটা জাভাস্ক্রিপ্ট ছাড়া শুধুমাত্র এইচটিএমএল কোড দিয়েও টেস্ট করে ফেলতে পারি? হ্যাঁ, সেটা হলো আমার কি, রিকোয়ার্ড। আমি এখানে যদি রিকোয়ার্ড লিখে দিতাম তাহলে আমার এই কোডের দরকার নেই, ও নিজে নিজে আমার একটা টেস্ট করে দিত, যে নাল হইলে সে আমার ফর্মটা সাবমিট নিত না। আমাদের রিকোয়ার্ডটা এখানে দেখার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য যে জাভাস্ক্রিপ্ট দিয়েও যে ফর্ম ভ্যালিডেশন করা যায় সেটাই মূলত আমার দেখার উদ্দেশ্য ছিল। এই কোডটুকু আপনারা আপনাদের এডিটরে প্র্যাকটিস করেন। আমরা এবারে এইচটিএমএল ইভেন্টের একটু সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, দেখেন আমরা এতক্ষণ শুধু অন ক্লিক ইভেন্টটা দেখে আসছি, তাই না? যে ওয়ান ক্লিক কোথায় অন ক্লিক করলে কি হয়, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু অন ক্লিক ছাড়াও অন মাউস আউট, অন মাউস ওভার, এরকম বেশ কিছু ইভেন্ট কিন্তু আমাদের আছে। আমরা ওরকম একটা ইভেন্ট, ধরেন আমি যদি চাই যে এখানে
যে যে সেলগুলো আছে এই সেলগুলোর উপরে আমি যে সেলের উপরে কার্সার নিব ওই সেলের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এরকম চাই সেক্ষেত্রে আমি কি করব আসলে? তো আমি ধরেন সেল না, আমি রোটার কথা বলি। চারটা রো একসাথে নিলাম, অন মাউস ওভার ইকুয়াল টু চেঞ্জ কালার ফার্স্ট ব্র্যাকেট, আবার অন মাউস আউট ইকুয়াল টু প্রিভিয়াস কালার ফার্স্ট ব্র্যাকেট। আমরা অন মাউস এইখানে এই অন মাউস ওভার যে ফাংশনটা আছে এইটা একটু যদি ডিসক্রাইব করি, তো আমরা আপাতত কাজ করে কিনা বিষয়টা একটু দেখে নিত। একটু যদি রান করি আমরা, যে কোনো জায়গায় আমি মাউস নিলে এটা হ্যালো লেখাটা আসছে, তাই না? আচ্ছা, এখন অন মাউস আউট যে ফাংশনটা সেটা দিলে কি হবে? প্রিভিয়াস কালার, এটা আমরা এখানে আসি, ফাংশন অন মাউস অ্যালার্ট ফার্স্ট ব্র্যাকেট সেভ দেই। দেখেন প্রত্যেকবার আমি এখানে নিলাম, নেওয়ার সাথে একটা হ্যালো, আবার মাউসটা যেহেতু সরাই ফেলছে ওইখান থেকে এই জন্য প্রিভিয়াস, মানে কোনো একটা অবজেক্টের উপরে মাউস নিলে ওইটা অন মাউস ওভার ফাংশনটা কল হবে, আর মাউসটা সরাই ফেললে অন মাউস আউট ফাংশনটা কল হবে। এখন এটা তো সব জায়গায় হচ্ছে, যেখানে নিচ্ছি সেখানেই হচ্ছে, কিন্তু আমি আসলে চাচ্ছি যে আমি এর মাউসটা যে রোতে নিব কেবল ওই রোটাই যেন কালার চেঞ্জ হয়। আমি এখানে নিচ্ছি মানে শুধুমাত্র যেন ওই 2 নাম্বার রোতের কালারই চেঞ্জ হয়, 1 নাম্বার রো এর কালার চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে আমার এই নর্মালি কল করলে আর এটা হবে না, আমাকে একটা বিশেষ পদ্ধতিতে এই ফাংশনটা কল করতে হবে। সেটা হলো যে এই ফাংশনের সাথে আমাকে বিশেষ একটা ভ্যালু পাস করতে হবে, যেটাকে বলছে দিস, এটা একটা কিওয়ার্ড। এই দিস কিওয়ার্ডটা বোঝায় যে এই অবজেক্টটাই, এই এলিমেন্টটা এরকম বোঝায়। এবং আমি এখানে একটা এই ওই যে অবজেক্টটা আমাকে পাস করলো ওই অবজেক্ট আমার এখানে কি করতে হবে? রিসিভ করতে হবে। এবার আমি সেভ দেই, সেভ দিয়ে আমি অ্যালার্টের মধ্যে এবার আর ওইটা না দিয়ে ডট সেভ দিয়ে রো ইন্ডেক্স বের করার একটা ফাংশন আছে অবশ্য, সরি এটা ফাংশন না, জাস্ট এরকম রো ইন্ডেক্স। এবার সেভ দেই, দিয়ে আমি এখানে একটু রিলোড দেই। আচ্ছা, আমার কার্সার এখন কোথায়? 1 নাম্বার রোতে, তাই না? আচ্ছা, 3 নাম্বার রোতে আমার কার্সারটা যে রো এর উপরে যাবে আমার ও মেসেজে কিন্তু সেই রোটাই, সেই রো এর নাম্বারটা দেখাবে, তাই না? আচ্ছা, এটাকে একটু অন মাউস ওভার দেওয়াতে একটু বিশৃঙ্খল দেখা যাচ্ছে, যেটা বারবারই কল হচ্ছে, বারবারই কল হচ্ছে, তাই না? তাহলে আমরা
অন মাউস ওভারের পরিবর্তে অন মাউস ওভারটা যেখানে আছে প্রত্যেক জায়গা থেকে অন মাউস ওভারটা তুলে দিয়ে অন মাউস ক্লিক করে দেই, সেভ, রান করি। এবার কিন্তু অন মাউস ক্লিক করলে ফাংশনটা রান হওয়ার কথা ছিল, কিন্তু কোথাও সমস্যা হয়েছে। অন মাউস ক্লিক তো ফাংশন নাই, তাই না? অন ক্লিক, আসছে। আমি কত নাম্বার রোতে ক্লিক করছি? 2 নাম্বার রোতে। আমি কত নাম্বার রোতে ক্লিক করছি? 2 নাম্বার রোতে। আমি কত নাম্বার রোতে ক্লিক করছি? আমি 3 নাম্বার রোতে ক্লিক করছি। তাহলে আমি কিন্তু কোথায় ক্লিক করতেছি সেই ক্লিকের পজিশনটা কিন্তু আমি বের করে ফেললাম অবজেক্ট ডট রো ইন্ডেক্স দিয়ে। আচ্ছা, এইবার যে কাজটা সেটা হলো যে আমার ওই অবজেক্টের কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। তাহলে ওবিজে ডট ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ওবিজে ডট স্টাইল, STY, obj dot style dot background color equal to সেভ দেই, একটু রান করি তো। ঠিক আছে, যেখানে আমরা একটু মেসেজ বক্সটা তুলে দিচ্ছি। যেখানে ক্লিক করছি শুধুমাত্র সেই রোটা কিন্তু আমার কি হয়ে যাচ্ছে? কালার হচ্ছে। এখন এই কালারটা আবার তুলে দেওয়ার দরকার ছিল না, যে এক ক্লিক করলে কালারটা থাকবে আর এক ক্লিক করলে কালারটা চলে যাবে। বা ওই যে আমার অন মাউস ওভার যে ফাংশনটা রাখছিলাম, অন মাউস আউট যেটা, কোনো কালারই দিলাম না। এবার দেখি তো কি হয়। ক্লিক করলাম, কালার আসলো, মাউস সরালাম, কালারটা চলে গেল। আবার ক্লিক করলাম, এই রো এর কালারটা দেখা যাচ্ছে। যখনই মাউস মুভ করব তখনই কিন্তু আমার কালারটা চলে যাবে। যখনই মাউস মুভ করব তখনই আমার কালারটা চলে যাবে। দারুণ একটা অ্যাপ্লিকেশন না? এটা কখন প্রয়োজন হয় বলেন তো? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। এটা এখন যেটা দেখালাম এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার প্রোগ্রাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমরা বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন ট্যাবুলার রিপোর্টের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট রোতে ক্লিক করলে ওই রোটা হাইলাইট হয়ে যায়, তখন ওই রোটা আমার পড়তে সুবিধা হয়। আবার কখনো কখনো আমি নির্দিষ্ট যে সেলের ভ্যালুটা আমি শুধুমাত্র এইখানে ক্লিক করলে যেন এই সেলের ভ্যালুটাই রিটার্ন করে, এই ক্ষেত্রে আমার কি করতে হবে? এই ধরনের ফাংশন ইউজ করতে হবে। তাহলে এখানে কিন্তু নতুন একটা জিনিস আমরা দেখছি। কি দেখছি নতুন? নতুন কি দেখছি আমরা বলেন তো? এই যে দিস কিওয়ার্ডটা সবচেয়ে চমৎকার একটা বিষয়। দিস কিওয়ার্ডটা যে আমি যেখানে ক্লিক করতেছি সেই অবজেক্টটাকে সে রিটার্ন করতেছে। আমি এইখানে ক্লিক করলে এই রোটাকে সে আমার বলতেছে তোমার এই রোটা ধরা হয়ে গেছে। আগে আমরা আইডি দিয়ে, ক্লাস দিয়ে, এইটা দিয়ে, সেটা দিয়ে, অনেক কিছু দিয়ে ধরতাম, কিন্তু এখন আমরা যার উপরে ক্লিক করছি ওইটাই মনে করেন যে আমার এখানে ওবিজের মধ্যে রিসিভ হচ্ছে। এখন আমি ওইটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, ওটা কালার চেঞ্জ করতে পারি, তাই না? আবার আমরা আরো দুটো ফাংশন দেখলাম, যে অন মাউস আউট, অন মাউস ওভার। আমরা অন মাউস ওভার দিলে কি হচ্ছে? যে অবজেক্টের উপরে মাউস টানছি ওই অবজেক্টের উপরে আমি তার যে বিহেভিয়ার আমি চেঞ্জ করতে পারছি। আবার অন মাউস আউট, যখন কোনো অবজেক্ট থেকে আমি মাউস সরাই ফেলতেছি তখন তার
বিহেভিয়ার আমি চেঞ্জ করতে পারছি। যেমন আমি এখানে মাউসের একটা ক্লিক করলে একটা নির্দিষ্ট রো কালার হয়ে যাইতো, আবার মাউসটা সরাই ফেললেই আমার ওই কালারটা আবার আগের মতো হয়ে যাইতো, তাই না? এটা করা যাবে না? একটু কমপ্লেক্স না? এটা কি করা যাবে? যদিও একটু কমপ্লেক্স। আমি টেবিলের কোডটা চ্যাটে দিয়ে দিচ্ছি, আর জাভাস্ক্রিপ্টে আপনারা টাইপ করে। আমি টেবিলের কোডটা আপনাদেরকে দিয়ে দিলাম, আর জাভাস্ক্রিপ্ট কোড বেশি না, এই যে এইটুকু জাস্ট এটা আপনারা টাইপ করেন এবং দেখেন কাজটা কিভাবে হচ্ছে, বেশি ইন্টারেস্টিং কিন্তু। বলেন। কোডটা দেখান, ভুলটা কোথায়? এই যে এখানে এখানে যে ডট হাইট অংশটা মুছে দেন। এই যে ওয়াইড এর পরে আবার ডট হাইট দিচ্ছেন না, ডট হাইট তুলে দেন। হাইটটাকে ওইভাবে ওই হ্যাঁ মুছে দেন, মুছে দেন। এখন এটা ওই যে ওয়াইডটা যেভাবে দিছেন, আচ্ছা সেভ দেন, সেভ দেন, সেভ দিয়ে একটু ইসে দেন, সেভ দেন। সেভ দিয়ে রেজাল্টটা দেখান। আউটপুট দেখান। আচ্ছা, আমরা এখন একটা নতুন বিষয়, আরেক ছোট্ট একটা নতুন বিষয় দেখে আজকে শেষ করব। সেটা হলো যে আমরা সবসময় হচ্ছে যে এখানে এসে
আমরা একটু নতুন ফাইল নেব না, এখানেই দেখো। আচ্ছা আমরা একটা, আচ্ছা এখানেই দেখেন, এখানে কিন্তু আমি কোনো যে অন ক্লিক বা অন মাউস আউট এরকম কোনো ফাংশন আমি যুক্ত করছি না। আমি তার আগে একটা আউটপুটটা একটু দেখে আসি। পিকচারটা আমার এখানে আসছে। আচ্ছা, এখন আমি কিন্তু এখানে অন ক্লিক বা অন মাউস আউট এরকম কোনো ইভেন্ট এখানে যুক্ত করছি না, কিন্তু জাভাস্ক্রিপ্ট আমাকে একটা ফ্যাসিলিটি দিচ্ছে যে তুমি এইভাবে যুক্ত না করলেও পারো। তুমি যেটা করতে পারো সেটা হলো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটার নামটা আমি একটু দেই, নাম কি IMG আইডি ডট অ্যাড ইভেন্ট লিসেনার বলে একটা বিষয় আছে। ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, EVEN ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার। এইখানে মূলত দুটো জিনিস আসবে। প্রথম অংশটা হলো যে ইভেন্টটা কি, আর দ্বিতীয় অংশটা হলো একটা ফাংশন। আমি এখানে একটা ফাংশন ইনক্রিজ ওয়াইড নামে একটা ফাংশন দিলাম, দিয়ে আমি এখানে ফাংশনটা আগে লিখি। ফাংশন ইনক্রিজ ওয়াইড ফার্স্ট ব্র্যাকেট সেভ দিলাম। এখন আমি যেটা ডট সেভ দিই। এখন এই যে এখানে তো আমি কোনো ইভেন্ট লিসেনার দেইনি, তাই না? এখানে আমি ইভেন্ট লিসেনার হিসেবে ক্লিক যুক্ত করে দেই, ক্লিক সেভ দেই। এবার আমি এখানে একটু রিলোড দেই, মাউসের উপর ক্লিক করি। ক্লিক করলে সাইজটা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু কেন বৃদ্ধি পাইলো না? যদি আমরা এখানে আসি, অ্যাড ইভেন্ট লিসেনার বানান হয় নাই, অ্যাড ইভেন্ট LIST লিসেনার সেভ। ঠিক আছে, বৃদ্ধি পাইছে না? আচ্ছা, জি স্যার। জি স্যার। হ্যাঁ, মজার বিষয় হলো দেখেন জি যে স্যার, আমার এই পিকচারের সাথে কিন্তু কোনো ইভেন্ট অন ক্লিক অন মাউস কোনো ইভেন্ট যুক্ত করা নাই, কিন্তু আমি জাভাস্ক্রিপ্টের কোড দিয়ে এখানে একটা ইভেন্ট যুক্ত করে দিয়েছি যে ক্লিক। ক্লিক ইভেন্ট হলে কি হবে, এই ফাংশনটা কল হবে। এই ফাংশনের মধ্যে এসে আমি ওই যে বলে দিলাম যে এটার ওয়াইড 300 পিক্সেল করা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অ্যাড ইভেন্ট লিসেনার দিয়েও আমরা লিসেনার যে ইভেন্টটাকে যুক্ত করতে পারি। আপনারা এটা একটু প্র্যাকটিস করেন আপনাদের উইন্ডোতে। এখানে কিন্তু শুধু ক্লিক না, ওই যে মাউস আউট মাউস ওভার এগুলোও যুক্ত করা যাবে।